বিতর্কিত সংসদ সদস্য গোলাম মাওলা রনিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। না, তুমি কালকে বলেছিলা দেখা করবা, সেজন্য ফোন করেছি। যেমন যদি ভারতকে ধরি, ভারত আপনার ভিসা তো বন্ধ করেছেই, সীমান্তে মানুষ মারতেছে, তারপরে ভারত পাট আমদানি বন্ধ করে দিয়েছে, যেই পাট বিক্রি করে বাংলাদেশ বহু পয়সা কামাই করে, অলমোস্ট বন্ধ করে দিয়েছে। মানে ওই স্থলবন্দর দিয়ে পারবে না, সমুদ্র দিয়ে পারবে, এটা খরচ অনেক বেশি পড়ে। বাংলাদেশের মানে অযোগ্য উপদেষ্টারা, তাদের অযোগ্য পররাষ্ট্র উপদেষ্টা এমন একটা কথা বলেছেন, এমন একটা প্রতিবাদ করেছেন বাংলাদেশের কাছে, যেটা কোনো যাদের অভিজ্ঞতা আছে, এরকম কোনো উপদেষ্টা থাকলে, যাদের পড়াশোনা আছে, তাদের কি বলবো, তাদের অভিজ্ঞতা আছে, এবং যাদের অন্তত পৃথিবীর আইন কানুন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা আছে। গোলাম মাওলা রনিকে ল্যাংটা করিয়া লুঙ্গি উদাম করিয়া পা উপরের দিকে দুইটারে বাইন্দা, তারপরে ফাঁকের মধ্যে কাঁচামরিচ ঢুকানো হইবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শকের জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না আবার একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষণ করে বক্তব্যগুলো একে একে দেখে আসি। চলুন। ভারত এবং বাংলাদেশের ভিতরে কিন্তু আবারও পূর্ণ মাত্রায় সংঘাত শুরু হয়ে গিয়েছে, একদম পূর্ণ মাত্রায় সংঘাত, সম্পর্কের অবনতি হতে হতে একদম তলানিতে। এবং এটা কিন্তু অবশ্যম্ভাবী ছিল। আমি খেয়াল করতেছিলাম যে আসলে দুই দেশ চুপ কেন, কারণ উভয় দেশে কিন্তু উভয় দেশের বিরুদ্ধে কিছু পাল্টা পদক্ষেপ নিয়েছিল। যেমন যদি ভারতকে ধরি, ভারত আপনার ভিসা তো বন্ধ করেছেই, সীমান্তে মানুষ মারতেছে, তারপরে ভারত পাট আমদানি বন্ধ করে দিয়েছে, যেই পাট বিক্রি করে বাংলাদেশ বহু পয়সা কামাই করে, অলমোস্ট বন্ধ করে দিয়েছে। মানে ওই স্থলবন্দর দিয়ে পারবে না, সমুদ্র দিয়ে পারবে, এটা খরচ অনেক বেশি পড়ে। বাংলাদেশ করেছে কি, বাংলাদেশ মোংলা বন্দর নিয়ে নিয়েছে, যেটা হাসিনা দিয়েছিল ইন্ডিয়াকে। বাংলাদেশ তুলা আমদানি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশ রূপপুর পারমাণবিক প্রকল্পের লজিস্টিক সাপোর্ট চীনকে দিয়ে দিয়েছে। তারপরে বাংলাদেশ লালমনিরহাটে বিমান ঘাঁটি করবে চিকেনের কাছাকাছি, এবং বাংলাদেশ তিস্তা প্রকল্প চীনকে দিয়ে বাস্তবায়ন করাবে, এবং চীনের কাছ থেকে ৬,৭০০ কোটি টাকা ঋণ নিয়ে চীনকে দিয়ে বাস্তবায়ন করাবে। অলরেডি সমীক্ষা টমীক্ষা কমপ্লিট। তো এই কারণে দুই দেশ কিন্তু অনেক ক্ষিপ্ত দেশের প্রতি। তো এর মধ্যে বিবিসি রিপোর্ট করলো যে কলকাতায় আওয়ামী লীগের পার্টি অফিস খোলা হয়েছে। সাংবাদিকরা জিজ্ঞেস করলে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন যে আমরা নজর রাখতেছি। তো শান্তশিষ্ট চুপচাপ, কিন্তু হঠাৎ করে আজকেই পরিস্থিতি পুরো উত্তপ্ত হয়ে উঠলো আমার দেশ পত্রিকার একটি রিপোর্টে। আমার দেশ পত্রিকা রিপোর্ট করলো যে ভারতের রাজধানী দিল্লিতে শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয় খুলেছে ভারত, এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিউজ। আমার দেশ লিখেছে যে দিল্লিতে শেখ হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে, এবং দলীয় নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা ও সরাসরি তত্ত্বাবধানে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে বলে ঢাকা, দিল্লি এবং কলকাতার কূটনৈতিক সূত্রগুলো আমার দেশকে নিশ্চিত করেছে। এবং দিল্লির এই পদক্ষেপকে বাংলাদেশের জন্য এক অশনি সংকেত বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আরো বলা হয়েছে যে কঠোর নিরাপত্তা চাদরে মোরা দিল্লির যে সুরক্ষিত ভবনে শেখ হাসিনা অবস্থান করছেন, সেই ভবনে তার জন্য একটি সচিবালয় স্থাপন করা হয়েছে। আধুনিক কমিউনিকেশন ফ্যাসিলিটি সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এই সচিবালয়ে, এবং শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও বার্তা প্রদানের জন্য দিল্লির একজন প্রভাবশালী বাঙালি সাংবাদিককে নিয়োগ করা হয়েছে। দেখুন, দিল্লির একজন প্রভাবশালী বাঙালি সাংবাদিককে নিয়োগ করা হয়েছে। তো এই সাংবাদিক কিন্তু আমার পরিচিত, আবার আপনাদেরকে বলে রাখি। আরো বলা হয়েছে যে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনা অংশ হিসাবে ওই বাঙালি সাংবাদিক ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন, এবং হাসিনা জাতিসংঘে মামলা করছেন, যেটা আমি আপনাদেরকে ৪-৫ দিন আগে ভিডিওতে বলেছি। ওই সাংবাদিকের নাম বলে দিয়েছে, সে হচ্ছে দিল্লি প্রেস ক্লাবের সভাপতি গৌতম লাহিড়ী। আপনারা জানেন যে গৌতম লাহিড়ীকে আমি একটা টকশোতে ছিলাম কদিন আগে, আমার সঙ্গে যোগাযোগ আছে। তো এই সংবাদ জানার পরে আমি ভারতীয় সাংবাদিক গৌতম লাহিড়ীর কথা বলেছি, যাকে এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা এজেন্ট বলা হচ্ছে আমার দেশে, জানি না সত্য কি মিথ্যা। তো আমি বললাম যে দাদা, আসলেই কি এই ভারত সরকার শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয় খুলেছে? তখন গৌতম লাহিড়ী বলল যে এই ধরনের সংবাদ আমি শুনি নাই, আমি জানি না, আমার মনে হয় সত্য না। এখন আপনারা বলতেই পারেন যে ভাই, গৌতম লাহিড়ী কি আপনার সঙ্গে সত্য কথা বলবে? তিনি সত্য বলেননি, হতে পারে, কারণ সবাইকে তো সব কথা বলে না। তো তখন আমি আওয়ামী লীগের কিছু পলাতক যারা নেতা আছে কলকাতায়, তাদেরকে ফোন দিলাম। ফোন দিয়ে বললাম যে ভাই, আসলে কি ভারত সরকার শেখ হাসিনার জন্য রাজনৈতিক কার্যালয় স্থাপন করেছে কি, আপনারা কি জানেন? তো তারা যা বললো, তারা বললো যে দেখুন, এগুলো মিথ্যা কথা। ওই শেখ হাসিনা যে বাংলাতে থাকে, সেই বাংলাতে ড্রয়িং রুমে অনেক বড় ড্রয়িং, তো এখানে সোফা টোপ অনেক কিছু আছে, এক কোনায় টেবিল আছে, চেয়ার আছে, সেখানে শেখ হাসিনার ল্যাপটপ আছে, মোবাইল আছে। ল্যাপটপ মোবাইলের দাম কত? এই আর কোনো কার্যালয় মার্যালয় কিছু না। আর বিবিসি সংবাদ করেছে কলকাতায় তাদের অফিস আছে, সেটাও তারা অস্বীকার করছে। তারা বলছে যে ভাই, আমরা আসাদুজ্জামান খান কামাল নিউটনে বাসা ভাড়া নিচ্ছি, ওইখানে আমরা বসতাম ড্রয়িং রুমে, কিন্তু যেহেতু আসাদুজ্জামান খান কামাল তিনি স্ত্রী কন্যা শতাংশ থাকেন, একটা প্রাইভেসি ব্যাপার আছে, এই কারণে আমরা একটা জায়গা ভাড়া নিচ্ছি। সেখানে আমাদের কোনো সাইনবোর্ডও নাই, কোনো ছবিও নাই, কিছু নাই। আমরা ওই বিকালে গিয়ে আড্ডা দিই। কাজে বিবিসি যে সংবাদ করেছে যে কলকাতায় আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয়, এটা কিন্তু ভুল, এটাও ঠিক না। তো যাই হোক, তারা যা বলেছে আর কি, এখন সত্য মিথ্যা আপনাদের বিশ্বাস করার দায়িত্ব আপনাদের। তো এখন এই আমার দেশের এই সংবাদ পড়ার পরেই মনে হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাথা গরম হয়ে গেছে। তখন পররাষ্ট্র মন্ত্রণালয় একটা কড়া স্টেটমেন্ট দিল, কড়া স্টেটমেন্ট। আমরা দীর্ঘদিন ধরে দেখেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার দাবি কিন্তু ভারতের ব্যাপারে কিছু বলতেছে না, চুপচাপ একদম নিরিবিলি, এবং একটা সম্পর্ক চেষ্টা কিন্তু ছিল। ভারতের যেহেতু বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, এই রিয়াজ হামিদুল্লাহ কিন্তু পুরো ভারত চষে বেড়াচ্ছেন। এই রিয়াজ হামিদুল্লাহ যেসব রাজ্যগুলো
ভারতের ক্ষমতাসীন দল বিজেপি শাসিত, যেমন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, তারপরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এদেরকে গিয়ে ইলিয়াস আহমেদুল্লাহ বলতেছেন যে আপনারা মোদীকে বুঝান যে বাংলাদেশ এমন কোন কর্মকাণ্ড করবে না যেটা ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি। এখন নিশ্চয়ই ইলিয়াস আহমেদুল্লাহ ইউনূসের কাছ থেকে ইনস্ট্রাক্টেড হয়েছেন, তাই না? তাহলে তিনি এগুলো বলতেন না। তো এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি টক শোতে নেতো নিউজের সম্পাদক আসিম খলিল তিনি বলছেন যে রিয়াজ হামিদুল্লাহ কেন এসব কথা বলে বেড়াচ্ছে, যেখানে ভারত একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের অফিস তাদের দেশে চালু করতেছে, সেখানে আমাদেরকে কেন ওই মুখ্যমন্ত্রীদেরকে গিয়ে ধন্যবাদ দেওয়া লাগবে যে ভাই মোদীকে বুঝান, আমাদের দেশে আমরা কোনো সমস্যা করবো না, আপনারা ইউএসকে বিশ্বাস করেন, দরকার নাই তো, কিন্তু এটাই করতেছে। তো মনে করছিলাম যে সম্পর্ক মানে উন্নয়নের দিকে, কিন্তু আজকে একেবারে সম্পর্ক পুরোতলানিতে। আমি একটু পড়ে শোনাই যে পররাষ্ট্র মন্ত্রণালয় আসলে কি প্রতিবাদ লিপিটা দিয়েছে। ও একটা খবর বলি, আমি মনে করছিলাম ভারত বাংলাদেশের সম্পর্ক মনে আরো উন্নতি হয়েছে। যেমন আজকে দেখলাম হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল ও পেঁয়াজ আমদানি, মানে ভারত থেকে চাল এবং পেঁয়াজ আমদানি করেছে প্রায় 94টা ট্রাকে করে 4500 মেট্রিক টন চাল এবং 40টা ট্রাকে 1190 মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। তাহলে ভারত থেকে কিনতেছে, ভারত খুশি। কিন্তু আমি বুঝি না যে তার কিছুক্ষণ পরে সংবাদ শুনতে হবে। চ্যানেল 24 লিখেছে যে ভারতের মাটিতে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের বিষয়ে অবস্থান নিয়েছে বাংলাদেশ সরকার। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ভারতে থাকা আওয়ামী লীগের সকল রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত এবং ফৌজদারি মামলায় পলাতক আওয়ামী লীগের একাধিক নেতা এখন ভারতে অবস্থান করতেছেন। এদের মধ্যে কয়েকজন গত 21শে জুলাই দিল্লি প্রেস ক্লাবে একটি এনজিওর ব্যানারে সভা করার চেষ্টা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে প্রচারপত্র বিলি করেন। বিষয়টি ভারতের সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে। বাংলাদেশ সরকার বলেছে যে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের নেতাকর্মীদের এই ধরনের কার্যকলাপ বাংলাদেশের জনগণ ও রাষ্ট্রের প্রতি স্পষ্ট অবমাননা। এতে শুধু দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং বিশ্বাস এবং শ্রদ্ধার সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বরং বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর প্রক্রিয়াতেও নেতিবাচক প্রভাব পড়তেছে। আরো বলা হয় যে ভারতে অবস্থানরত বাংলাদেশী নাগরিকদের রাজনৈতিক কার্যকলাপ বাংলাদেশের জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এবং এর ফলে বাংলাদেশ এবং ভারত সম্পর্কের উপর বিরূপ প্রভাব পড়তে পারে। মানে স্পষ্ট হুমকি যে যদি ভারত তোমরা আওয়ামী লীগ রাজনৈতিক কার্যালয়গুলো বন্ধ না করো তাহলে সম্পর্ক থাকবে না। স্পষ্ট একদম ডাইরেক্ট ভারতকে বলে দিয়েছে আজকে ইউনূস সরকার। এবং এরপরই ভারত সরকার আবার ইট মারলে পাটকেল খেতে হয় না, ভারত সরকার আবার পাল্টা পাটকেল চললো। তো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর সাওয়াল তিনি বলেছেন, এখানে পড়ে শোনাই চ্যানেল 24 এর নিউজই, যে ভারতের মাটিতে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের সকল রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এই প্রেস বিবৃতিটিকে ভুল বলে আখ্যায়িত করেছে ভারত। বিবৃতিতে বলা হয়েছে যে ভারতের মাটিতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশ বিরোধী কোনো কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয়। ভারত সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। সুতরাং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া প্রেস বিবৃতিটি ভুল। এতে আরো বলা হয় যে ভারত সরকার তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে যে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। আচ্ছা, বাংলাদেশের নির্বাচন হোক বা না হোক বা যখন হোক, এতে ভারতের মাথা ব্যথা কেন? তারপরেও মেনে নিলাম ঠিক আছে, কিন্তু অবাধ, সুষ্ঠু, অন্তর্ভুক্তিমূলক। গত 15টা বছর ধরে যে শেখ হাসিনা একটা একতরফা নির্বাচন করেছে, বিএনপি যোগ দেয় নাই, জামাত যোগ দেয় নাই, তখন অন্তর্ভুক্তিমূলক হয় নাই? তখন কিন্তু ভারত বলতো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অন্তর্ভুক্তিমূলক বলতো না। এখন হাসিনা পালিয়ে যাওয়ার পরে ভারত যোগ করেছে অন্তর্ভুক্তি। আগে অন্তর্ভুক্তি ছিল না। দেখুন, চীন, রাশিয়া এরা কোন দেশের মানবাধিকার আছে নাকি নাই, গণতন্ত্র আছে নাকি এগুলো মাথা ঘামায় না। তারা সব সরকার সঙ্গে কাজ করে। তারা হাসিনার সঙ্গে কাজ করেছে, একইভাবে ইউনূস সরকার সঙ্গে কাজ করতেছে। এটা আমি রেসপেক্ট করি, তাদের এটা ইচ্ছা। কিন্তু যেই ভারত হাসিনার আমলে এত মানবাধিকার, এত ভোটাধিকার হরণ, এত গুণ করতো কিছু, একদম ভারত মুখে কুলুপ লাগিয়েছে। এখন যেই হাসিনা পালিয়ে গেল, এখন মানবাধিকার নাই বাংলাদেশে, হিন্দু নির্যাতন হচ্ছে। অথচ হাসিনার আমলে কিন্তু হিন্দু নির্যাতন হয়েছিল, তখন কিন্তু চুপ, একদম চুপ। এখন যে হাসিনা পালিয়ে গেছে, এখন মানবাধিকার চাই, গণতন্ত্র চাই, সুষ্ঠু নির্বাচন চাই, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। এই যে ভণ্ডামি, এই ভণ্ডামি, দেখুন আমাদের দেশের নির্বাচন তো আমরা চাই আমাদের স্বার্থে, কিন্তু তুমি ভারত, তোমার তো দরকার নাই যে আমাদের দেশে নির্বাচন কবে হবে, কখনো এগুলো বলা দরকার নাই তো, কিন্তু সেগুলোই বলতেছে। এবং সেই সঙ্গে কিছু বুদ্ধিজীবী আমাদের, মাসুদ কামাল কিন্তু আমাদের সময় শেখ হাসিনা অনেক সমালোচনা করেছিল, মাসুদ কামাল এছাড়া কিছু বলি না, কিন্তু আরো কিছু বুদ্ধিজীবী আছে, তারা বলে না আওয়ামী লীগ ছাড়া সুষ্ঠু নির্বাচন হবে না, অন্তর্ভুক্তিমূলক হবে না। তো তোরা এখন বলতেছ যে আওয়ামী লীগ ছাড়া অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে না, গ্রহণযোগ্যতা হবে না। আওয়ামী লীগের সময় এগুলো বলছ না কেন? তখন এদের মুখ ছিল না নাকি এদের মুখ তখন কেউ সেলাই করে দিয়েছিল? আওয়ামী লীগের সময় এগুলো একদম চুপচাপ ছিল, এখন এদের গলা পড়ছে, কারণ এখন জানে যে ইউনূস সরকার কিছু বলবে না। হাসিনা মতো বললে হাসিনা তো জেলে বেঁধে রাখতো, এখন একদম বাক স্বাধীনতা উতলে পড়তেছে, বলে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। এই যে এই যে স্বাধীনতা জয়, এই যে নাটক করে ও আজকে বলে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্যতা হবে। আরে বেটা, শেখ হাসিনা যখন একের পর এক ভুয়া নির্বাচন করতেছিল তখন কি বলছিলি? কিছু তো বলছ নাই। তোমার শেখ হাসিনাকে মার ডাইকা প্লট চাইছিলি, প্লট। এগুলো মনে কয় মানে ওই যে তারপর থাক বললাম না, বয়স হয়েছে তো আসলে এগুলো বলতে ভালো লাগে। বাংলাদেশের মানে অযোগ্য উপদেষ্টারা, তাদের অযোগ্য পররাষ্ট্র উপদেষ্টা এমন একটা কথা বলেছেন, এমন একটা প্রতিবাদ করেছেন বাংলাদেশের কাছে, যেটা কোনো যাদের অভিজ্ঞতা আছে, এরকম কোনো উপদেষ্টা থাকলে, যাদের পড়াশোনা আছে, তাদের কি বলবো, তাদের অভিজ্ঞতা আছে এবং যাদের অন্তত পৃথিবীর আইন কানুন সম্পর্কে বিন্দুমাত্র ধ্যান ধারণা আছে, তারা এই কথাটা বলতো না। এবং বলবার পরে কি হলো? নিজেদের গালে নিজেরাই চড় খেলো। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেবের
একটি কথা আমি এখানে তিনি যা করেছেন সেটা বলবো এখানে। দিল্লি ও কলকাতায় বাংলাদেশ আওয়ামী লীগ দলটি তাদের দলীয় অফিস খুলে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে। এই অভিযোগ তুলে বাংলাদেশ সরকার, বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর তৌহিদ হোসেন সাহেব তিনি অনুরোধ করেছেন ভারত সরকারকে এই ধরনের কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। ভারত সরকার যথারীতি অভিযোগ অস্বীকার করেছে। কিন্তু প্রশ্ন ওঠে, আওয়ামী লীগ দল তো বাংলাদেশে নিষিদ্ধ নয়। আওয়ামী লীগ দলকে বাংলাদেশে নিষিদ্ধ তা কিন্তু নয়, শুধু তাদের দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। পৃথিবীর অন্য অনেক দেশে আওয়ামী লীগের অফিস আছে, সেসব দেশে আওয়ামী লীগের অফিস চলে। এসব অফিস যদি চলতে পারে তাহলে ভারতে আওয়ামী লীগের অফিস থাকলে সেটা কেন এতটা আইন বিরুদ্ধ হবে যে তার জন্য প্রতিবাদ জানাতে এগিয়ে আসতে হবে দেশের পররাষ্ট্র উপদেষ্টাকে? তাও তার কাছে কোনো খবর নেই যে কোন জায়গায় আছে, কি আছে, কোনো পার্টিকুলার কোনো পরিষ্কার তার কাছে সংবাদ নেই। এই তিনি যেটা অভিযোগটা করেছেন সেটা বিবিসি বাংলা নামক একটি সংবাদ মাধ্যমের খবরের উপরে ভিত্তি করে। এই পুরো বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই পর্যায়ে, এই প্রতিবেদনে। ভারতে আওয়ামী লীগের অফিস প্রসঙ্গে আইনি অবস্থান ও আন্তর্জাতিক প্রেক্ষাপট, পটভূমি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে প্রথমে আলোচনা করব। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গত 20 আগস্ট 2025 এই তারিখে একটি প্রেস বিবৃতির মাধ্যমে অভিযোগ করেছে যে ভারতের দিল্লি ও কলকাতায় আওয়ামী লীগের কার্যালয় স্থাপিত হয়েছে এবং দলটির নেতারা সেখান থেকে বাংলাদেশ বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশ সরকার ভারতকে এই কার্যালয়গুলো বন্ধ করার জন্য অনুরোধ জানিয়েছে। তবে ভারত সরকার, ওই যেটা আগেই বলেছি, এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করে বলেছেন যে আওয়ামী লীগের সদস্যরা ভারতে কোনো বাংলাদেশ বিরোধী কার্যকলাপে জড়িত আছে বা ভারতীয় আইনের পরিপন্থী কোনো কার্যকলাপে লিপ্ত আছে সে বিষয়ে ভারত সরকার অবগত নয়। আর এটা যদি ওই বাংলাদেশ সরকারের তৌহিদ হোসেন এবং তাদের পররাষ্ট্র দপ্তরের কাছে জানা ছিল যে এই বিষয়গুলো হচ্ছে, তাহলে তারা তো বলতে পারতো। তারা তা না বলে শুধু বলে দিয়েছে এই গোটা এরকম ভাবে বলে দিয়েছে, কোনো পার্টিকুলার অভিযোগের কথা বলেনি। এখন আওয়ামী লীগের বর্তমান আইনি অবস্থাটা কি? ওই যে একটু আগে বললাম সেটা কি নিষিদ্ধ? আওয়ামী লীগ বাংলাদেশে সম্পূর্ণভাবে নিষিদ্ধ নয়, আদৌ নিষিদ্ধ নয়, কিন্তু 2025 সালের 10 মে তারিখে তাদের সকল রাজনৈতিক কার্যক্রম, আবার খেয়াল করবেন, রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক দলটির নেতা ও কর্মীদের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। দল নিষিদ্ধ নয়। নিষেধাজ্ঞার ফলে আওয়ামী লীগ নির্বাচন কমিশনের নিবন্ধন হারিয়েছে এবং কারণ তারা তো কোনো কাজ করতে পারবে না এবং আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কোথায় পারবে না? সেটা হচ্ছে বাংলাদেশের ভেতরে। বাংলাদেশের বাইরে কি তাদের কাজকর্মে কোনো নিষেধাজ্ঞা আছে? না। এখানে আইনি অবস্থানটা কি সেটা পরে আসছে। তবে এটা লক্ষণীয় যে দলটি বিলুপ্ত হয়নি, শুধুমাত্র তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের উপস্থিতি অন্যান্য দেশে কি আছে একটু দেখা যাক। দেখি অন্য কোথাও কি আছে, না শুধু ভারতেই আছে আওয়ামী লীগের অফিস, মানে যেটা তারা অভিযোগ করছে সেটা একটু দেখি। আওয়ামী লীগের বিশ্বের বিভিন্ন দেশে তাদের শাখা আছে যা আইনগতভাবে প্রতিষ্ঠিত এবং পরিচালিত হয়ে আসছে। যুক্তরাজ্য, ইংল্যান্ডে, যুক্তরাজ্যে ইউকে আওয়ামী লীগ লিমিটেড নামে একটি নিবন্ধিত, তাদের ওখানে ওটা রেজিস্টার্ড একটা সংস্থা। এটা কোম্পানি আইনে নিবন্ধিত এবং সুলতান মাহমুদ শরীফের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। 2023 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরের সময় ইউকে আওয়ামী লীগ তাকে স্বাগত জানিয়েছিল। তো বাংলাদেশের সরকার কি ইউকে সরকারকে লিখছে যে আপনাদের ওখানে আওয়ামী লীগ বন্ধ করে দিন? যুক্তরাষ্ট্রের কথায় আসি। যুক্তরাষ্ট্রে ইউএসএ আওয়ামী লীগ নামে একটি সংগঠন রয়েছে যার কোনো স্থায়ী অফিস নেই। বাংলাদেশ এক অতল খাদের মুখে দাঁড়িয়ে আছে। আমার একটাই লক্ষ্য, বাংলাদেশে আবার সবকিছু ঠিক করা। আরাফাত বর্তমানে রাজনৈতিক কর্মসূচির পরিকল্পনা এবং নির্বাসনে থাকা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও তৃণমূল কর্মীদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ রাখছেন। আওয়ামী লীগের যেসব নেতা ভারতে চলে গেছেন তাদের একজন আরাফাত। গত 1 বছর ধরে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ, যুবলীগ আর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ ও মধ্য পর্যায়ের 1300 এর মতো নেতাকর্মী ভারত ও বিশ্বের অন্যান্য জায়গায় নির্বাসনে আছেন। নাম প্রকাশ না করার শর্তে দলটির কেন্দ্রীয় কমিটির এক সাবেক সদস্য বলেছেন, শুধু আওয়ামী লীগের নেতাকর্মীরাই নন, নির্বাসনে গেছেন সাংবাদিক, নাগরিক সমাজের কর্মী, সেনাবাহিনীর কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা ও কূটনীতিকেরাও। ডক্টর ইউনূস প্রশাসনের প্রতিহিংসামূলক অভিযানের কারণে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন বলে দাবি তার। আওয়ামী লীগের ওই নেতা বলেন, আপনি যদি গোনেন তবে এই সংখ্যা 2000 ছাড়িয়ে যাবে। যারা ভারতে আছেন তাদের বেশিরভাগই আছেন কলকাতার নিউ টাউনে। তাদের সময় কাটছে প্রায় একই রুটিনে, ফজরের নামাজ, সকালে হাঁটা, জিমে যাওয়া, সন্ধ্যায় বিশ্বের বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অনলাইন বৈঠকের মাধ্যমে।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কলকাতার বিখ্যাত বিনোদন পার্ক নিক্কো পার্কে দেখা গেছে বলে প্রথম ছড়িয়ে পড়ে 2024 সালের 2 অক্টোবর। ততদিনে 2024 সালের জুলাই ও আগস্ট মাসে কয়েকটি হত্যাকাণ্ডের মামলায় তার নাম চলে আসে। বাংলাদেশে সে সময় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহ আলম সংবাদ মাধ্যমকে বলেছিলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। যদি তারা ইমিগ্রেশন পার হয়ে যেতেন তবে আমাদের কাছে প্রমাণ থাকত। তাদের ক্ষেত্রে কোনো প্রমাণ নেই। নিউ টাউনে বসবাস করা আওয়ামী লীগের এক সাবেক সংসদ সদস্য ভারতের সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে বলেন, তিনি নিয়মিত আসাদুজ্জামান খানের সঙ্গে দেখা করেন। সাবেক ওই সংসদ সদস্যের তথ্য মতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এখন ওই এলাকায় একটি বড় অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন, যেখানে নিয়মিত তার দলের সহকর্মী ও নিউ টাউনের বর্তমান প্রতিবেশীরা আসেন। তিনি অতিথি আপ্যায়ন করেন। আসাদুজ্জামান খান কলকাতায় তার স্ত্রী ও মেয়েকে নিয়ে থাকেন। দলীয় বৈঠকের জন্য তিনি প্রতি সপ্তাহে দিল্লিতে যান এবং ভারতের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখাও করেন। তার ছেলে শাফি মুদ্দাসির খান জ্যোতি গত বছর সেপ্টেম্বর মাসে ঢাকায় গ্রেপ্তার হন। সাবেক সংসদ সদস্য আরও বলেন, আসাদুজ্জামান খান তার অ্যাপার্টমেন্টে আসা দলীয় সহকর্মীদের বার্তা দেন, আমরা এখানে বিশ্রাম নিতে বা স্থায়ীভাবে থাকতে আসিনি, আমরা এখানে বেঁচে থাকার জন্য এসেছি এবং আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হতে এসেছি। আসাদুজ্জামান খানকে প্রতি সপ্তাহে দিল্লি ভ্রমণ ও কলকাতায় প্রতিদিন বৈঠক নিয়ে ব্যস্ত থাকতে হয়। গোলাম ময়লা রনিকে যে যেখানে পাবেন তার মুখে থুতু দিবেন। এই জানোয়ারটা ইলিয়াস হোসেন ভাইয়ের মাকে নিয়ে কোন ধরনের গল্প সাজিয়েছেন দেশবাসী তা দেখেছে। এখন দেশবাসী প্রস্তুত হচ্ছে মুখে থুতু নিয়ে গোলাম ময়লা রনির মুখে ছাড়ার জন্য। প্রিয় দর্শক, সর্বপ্রথমেই মেজাজটা খারাপ হয়ে গিয়েছে যখন দেখলাম যে গোলাম ময়লা রনি একটি ভিডিও পোস্ট করেছে যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের মা নাকি পতিতা ছিলেন, পতিতালয়ে হোটেলে ইলিয়াস হোসেন ভাই নিয়ে যেতেন এবং হোটেলে কিছু সময় অতিবাহিত করে পয়সা রোজগার করে সংসার চালাতেন। এর আগে ইলিয়াস হোসেন ভাইয়ের মা নাকি ওই যে লুচুইন আছে না, যেগুলা চুলা গরম পাতিলা ধরার জন্য ব্যবহার করে আমাদের দেশের কিছু ভাইয়েরা গুলিস্তানে বিভিন্ন শহরে গ্রামে হেঁটে হেঁটে বিক্রি করে, সেগুলা নাকি ওনার মা বিক্রি করতেন। আর ইলিয়াস ভাইয়ের বাপ নাকি গামছা বিক্রি করতেন। আমার কথা হলো, ইলিয়াস ভাইয়ের মা কি লুচুন বিক্রি করতেন আর ওনার বাবা গামছা বিক্রি করতেন। এটা পবিত্র ব্যবসা, এতে আমি সেলুট অগ্রিম জানাই যদি এটা সত্য হতো, কিন্তু এটা সত্য নয়। পুরাটাই একটা মিথ্যা বানুয়াট গল্প বানিয়েছে এই জানোয়ার ইলিয়াস হোসেন ভাইয়ের মাকে নিয়ে এই গোলাম ময়লা রনি। এই গোলাম ময়লা রনিকে এবার শাস্তি করাটা দেশবাসীর জন্য দায়িত্ব, কারণ সে দেশের ভিতরে যখনই ডক্টর মোহাম্মদ ইউনূস এসেছে তারপরে আরেকটা গেঞ্জাম, আরেকটা ঝামেলা বাজানোর জন্য সে একের পর এক ফন্দি ফিকির করে যাচ্ছে। তার সাথে আরো 10-12টা শয়তান আছে, সাংবাদিক নামের কুলাঙ্গার আছে। ওই কুলাঙ্গার গুলা তাকে ফুসকাইয়া দেয় এবং সে নিজে তার দুর্নীতি, তার অপরাধ দমন করার জন্য, লুকানোর জন্য, আর কিছুদিন যদি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকে তাহলে তাকেও কিন্তু লাল দলানের ভাত খেতে হতে পারে। সেই জায়গা থেকে সে চাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সুযোগে সে কোন রকম একটা ঝামেলা বাজিয়ে আবার তার মা হাসিনাকে দিল্লি থেকে ফেরত আনার জন্য, দিল্লি থেকে হাসিনাকে ফেরত আনার জন্য 10 জন মানুষ যদি বাংলাদেশে চেষ্টা করে থাকে, এর মধ্যে একটি শয়তান হলো গোলাম ময়লা রনি। এবং রনির সাথে দেখবেন আরো কিছু সাংবাদিক কুলাঙ্গার আছে যেগুলা তাল মিলিয়ে সবসময় কথা বলে। এগুলা সাংবাদিক নয়, এগুলা হলো সাংবাদিকতার গুলামি করা। এর কাজটা হলো দেশে একটার পরে একটা প্রাচুর্য বানাবে, তারা ওই হোটেল বানাবে, রিসোর্ট বানাবে, এই সাংবাদিকতা করে প্লট নিবে, বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে এদের চরিত্র বিক্রি করাটাই এদের সাংবাদিকতার মূল পেশা। এরা সাংবাদিকতার মূল পেশা কিছু বুদ্ধিজীবী সাজবে আর হাসিনার মতন স্বৈরাচারকে দীর্ঘদিন জীবিত রাখার জন্য, বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করে যাবে। আমরা জানতে পেরেছি যে ইলিয়াস হোসেন ভাই ইতিমধ্যে প্রিপারেশন নিয়েছে এই গোলাম ময়লা রনিকে উলঙ্গ করার জন্য। আমি অপেক্ষায় আছি। নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সকল কিছুই আমাদের যত স্টেপস আছে সকল কিছু আমরা মাথার মধ্যে এটাই রাখছি যে ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। যাদের রিয়াল এক্সপায়ারিজ আছে আমাদের অর্থমন্ত্রী, পরিকল্পনা মন্ত্রী, আমাদের ক্যাবিনেট সেক্রেটারি, ওনাদের থেকে আমরা শুনেছি। আমাদের কেউ কেউ প্রসঙ্গগুলো তুলেছে যে কিছু কিছু ক্ষেত্রে আমরা দুর্নীতির কথা সবসময় বলতাম, যেমন আপনার জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতি, জমি অধিগ্রহণ করার সময় যে এত বেশি দাম বৃদ্ধি করে দেখায় যেন প্রকল্প ব্যয় বেড়ে যায়। তারপর আপনার পিডব্লিউডিতে জিনিসপত্রের দাম অনেক বাড়িয়ে বিক্রি করে, বালিশকাণ্ড আপনাদের মনে আছে। এই সমস্ত বিষয়ে পদক্ষেপ যেন নেওয়া হয়, এগুলি আলোচনা হচ্ছে। আলোচনা 2টা পর্যন্ত চলবে। আমি একটু আমার মন্ত্রণালয়ের জরুরি কাজ আছে, চলে যাচ্ছে। দুর্নীতির বিষয়টা নিয়ে আপনারা কাজ করছেন এক বছর প্রথম থেকে, আপনাদের গল্প সোচ্চার এই দুর্নীতির বিষয় নিয়ে আপনারা প্রকল্পের দুর্নীতি, আমাদের প্রকল্পের দুর্নীতির ব্যাপারে ধরেন আমি এই জিনিসগুলো ভালো বুঝি না। এগুলি তো পরিকল্পনা কমিশন আছে, পরিকল্পনা মন্ত্রণালয় আছে, আমাদের অর্থ মন্ত্রণালয় আছে, ওনারা দেখছেন। আমাদের যারা সিনিয়র সচিবরা আছেন ওনারা দেখছেন। আমাদের যেটা করার কথা যে দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত যে আমাদের যে কমিশন ছিল, সংস্কার কমিশন ছিল, এই কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছিল, এই প্রস্তাবগুলোর আলোকে আমরা খুব দ্রুত এই দুর্নীতি কমিশনের প্রস্তাবে খুব দ্রুত আইনগত পরিবর্তনগুলো করবো। আপনাদের একটা শুধু অগ্রগতি জানাতে পারি যে আমাদের এই আইনগুলোর কাজ, সংস্কারমূলক কাজ দ্রুততর করার জন্য আমরা যে ব্যারিস্টার তানিম শাওন আছে, ডক্টর কামাল হোসেন ফার্মের পার্টনার, উনি একদম বিনা বেতনে অবৈতনিকভাবে আমাদের এখানে সার্বক্ষণিক একজন কনসালটেন্ট হিসেবে কাজ করে। দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো দেখলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, যেহেতু আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ফেলেছেন, অবশ্যই আপনারা বিষয়টি জানতে পেরেছেন। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।